ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন যেটা হচ্ছে, এবং এখানে যেটা হচ্ছে ইসলাম শিক্ষা তোমাদের যেটা দেখানো হবে সেটা হচ্ছে 1 ঘন্টা। এই যে প্রশ্নটা আছে ইসলাম শিক্ষার যে তোমাদের কাজ, সেটার নাম হচ্ছে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি করি। আসলে এই যে মূল্যায়ন, এই মূল্যায়নটাকে পুরোটাকে মূল্যায়ন উৎসব বলা হয়, আর সেই দিক থেকে বলা হচ্ছে ইসলামী উৎসব। কেমন? এখন একটু দেখো এখানে কি কি আছে। তোমরা নিশ্চয়ই ঈদ মিলাদুন্নবী, বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো এবং আয়োজনে অংশগ্রহণ করেছো। এরকম কি ইসলামী সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামী যেসব রীতিনীতি পালন করেছো, করতে দেখেছো বা শুনেছো, সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো। ইসলামী উৎসবের কথা, ইসলামী বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিক উৎসবগুলোর নাম লিখো। এটা কিন্তু একক কাজ, আমি বলছি এই কাজটা কিন্তু একক কাজ। কেমন? ইসলামী উৎসবের কথা বলি, এই কাজটা হচ্ছে একক কাজ। এই প্রথমে ইসলামী উৎসবের কথা বলি, এই কাজটি একক কাজ। এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ইসলামের বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য। আমরা বিভিন্ন উৎস থেকে ইসলামের বিভিন্ন উৎস পাই। সেটা হতে পারে আমরা আমাদের মাহফিল দেখি, আমাদের বিভিন্ন ধরনের বিয়ে হয়, সুন্নতে খাতনা যাই এবং বিভিন্ন অনুষ্ঠান হয়। ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান হয়, কনফারেন্স হয়, এবং সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য পাই। ধর্মীয় সামাজিক উৎসবগুলোর নাম লেখো। এখন তোমার যে বিভিন্ন উৎস থেকে ধর্মীয় উৎসবগুলো কি হতে পারে? ঈদে মিলাদুন্নবী, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সামাজিক উৎসবগুলো কি হতে পারে? বিয়ে, বৌভাত, তারপর হচ্ছে ছোটনাতে খাতনা, আকিকা ইত্যাদি। এরকম নাম হতে পারে। অভিজ্ঞতা বিনিময় করো। তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকটি পূরণ করো। এখন এইটাকে কিন্তু এতটুকু লিখি দ্যাটস এনাফ। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য, তোমার অভিজ্ঞতা, কি কি অনুষ্ঠান তুমি দেখেছো এ পর্যন্ত। তারপর হচ্ছে আমি ইসলামী যে উৎসবগুলো দেখেছি, তুমি কি কি অনুষ্ঠান দেখেছো, এরপর হচ্ছে সেগুলো এখানে লিখবা। আমার বন্ধু ইসলামী যে উৎসবগুলো অনুষ্ঠানগুলো দেখেছে, তোমার বন্ধু কি কি উৎসব অনুষ্ঠান দেখেছে সেটা তুমি এখানে লিখবা। বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা অনুষ্ঠানের যেসব ভিন্নতা খুঁজে পেয়েছি। তোমার বন্ধু যে উৎসবগুলো দেখেছে তোমাকে বললো, যেমন তোমার বন্ধু দেখলো যে জানো আমি না সিলেটের একটা আদি সম্প্রদায়ের বিয়ে দেখেছি, তুমি কিন্তু সেটা দেখো না। আবার তুমি বললা যে হ্যাঁ জানো আমি চাকমাদের বিয়ে দেখেছি, তোর বন্ধু দেখেন। এই ধরনের যদি কোনো কিছু হয়, অথবা এরকম হতে পারে যে তোমরা এক একজন এক এক জায়গা থেকে এসেছো, এখন একই এলাকায় বসবাস করছো। যেমন কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছো, আবার কেউ সিলেট থেকে আসছো। কিন্তু এখন কেউ ব্রাহ্মণবাড়ি থেকে আসছো, আর কেউ বা সিলেট থেকে আসছো। এখন এখানে তুমি যে সমস্যাগুলো হচ্ছে, আমরা যদি বলি যে কোনো এরকম হয় যে কোনো বিয়ে অনুষ্ঠানে, যেমন সিলেটে যদি কেউ বিয়ে ছিলেন না, চট্টগ্রামে যদি কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়িতে, তাহলে প্রথম বছর শ্বশুর বাড়ি থেকে একটা গরু দিতে হয় কোরবানির জন্য, বা একটা ছাগল দিতে হয়। আবার কোনো কোনো এলাকা আছে যে মেয়ে বিয়ে হলে প্রথম বছর আহ, ইফতারি দিতে হয়। তো এই যে প্রথাগুলো, এটাও একটা ধর্মীয় রীতিনীতির মধ্যে পড়ে। এরপরে হচ্ছে বিধিবিধান কথা জানাই। বিধিবিধানের কথা যেগুলো জানাই, আমাদের যে নিয়ম কানুনগুলো আছে, তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছো। তোমাদের উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লেখো। আচ্ছা, আমরা অনেকগুলো অনুষ্ঠান দেখে থাকে না? যেমন হতে পারে বিয়ে। তো অনেক ইসলামিক যে বিয়েগুলো থাকে সেটা কিন্তু একদম ঘরোয়াভাবে হয়। আর আমরা যে আনুষ্ঠানিক যে বিয়েগুলো করি সেখানে কিন্তু ঘরোয়াভাবে হয় না। সেখানে বিশাল জাঁকজমক হয়। এবং আমরা জানি যে ইসলামিক রীতিনীতিতে কিন্তু বিয়ের সময় আমাদের অনেক ধরনের কিছু করতে হয়। যেমন আম গান বাজনা এগুলো নিষিদ্ধ করা হয়। আবার কিন্তু যারা আনুষ্ঠানিক করে সেখানে কিন্তু গান বাজনা ছাড়া কোনো বিয়েই হয় না। আবার হতে পারে যেমন আমরা রমজান মাসে রোজা রাখি বা সিয়াম পালন করি। রমজান মাসে সিয়াম পালন করা কিন্তু আমাদের জন্য প্রত্যেক মুসলিম প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য কিন্তু খরচ। এরপর হচ্ছে সাওম, সালাত। তো এই যে এগুলো তুমি বিধিবিধান জানো যে আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সাওম পালন করতে হবে, সালাত আদায় করতে হবে। তারপরে হজে যেতে হবে, যদি আমি হজে যাওয়ার জন্য আমার সেই নিছাব পরিমাণ সম্পত্তি থাকে, এবং জাকাত দিতে হবে যদি জাকাত দেওয়ার আমার নিছাব পরিমাণ সম্পত্তি থাকে। এখন এইগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানের জন্য ৪ বন্ধু আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। মনে করো তোমাদের বিদ্যালয়ে যেমন এটা হতে পারে যে বাৎসরিক মাহফিল। এখন সে বাৎসরিক মাহফিলে একটা আমন্ত্রণ করা হবে। এখন সেখানে কি করবা?
সময় এবং স্থান নির্বাচন করবা। তুমি এগুলাকে সময় এবং স্থান নির্বাচন, তুমি যে স্কুলে আছো সেই স্কুলের মাঠ। আমন্ত্রিত অতিথি নির্বাচন, তুমি কাকে, কাকে আমন্ত্রিত করতে চাও? যেমন একজন গণ্যমান্য ওলামায়ে আমন্ত্রণ করতে পারো। তারপর হচ্ছে এলাকার চেয়ারম্যান এবং তোমার প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব দিতে পারো এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে দায়িত্ব বন্টন। যারা ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে, কে কাকে দাওয়াত দিবে, কে কোন কাজটা করবে, কে স্টেজ সাজাবে, কেউ অতিথিকে দাওয়াত দিবে, কে অতিথিকে আপ্যায়ন করবে, কে অতিথিকে নাস্তা করাবে এবং নিমন্ত্রণের চিঠি। এবং চিঠিটা কিভাবে হতে, এই চিঠি কিন্তু তোমাদের শিখতে হবে। নিমন্ত্রণ চিঠি তোমাদেরকে শিখতে হবে। এভাবে হবে, সুধী আসছে এত তারিখে, আসসালামু আলাইকুম, সুধী আসছে এত তারিখে, যে স্কুলে আছো আমি স্কুলে অনুষ্ঠিত স্কুলে সারাদিন ব্যাপী বা ২ দিন ব্যাপী বা ১ দিন ব্যাপী বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উক্ত মাহফিলে আপনারা সপরিবারে আমন্ত্রিত। এভাবে লিখতে হবে। অনুষ্ঠান সূচি কখন কি হবে? অনুষ্ঠান সূচি থাকবে যেমন দুপুর, যেহেতু ইসলামী অনুষ্ঠানগুলো বিকেল থেকে হয় অথবা সকাল থেকে হয়। তুমি সকাল দিলে পবিত্র সকাল ৮টা থেকে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা। তারপর জাতীয় সংগীত হতে পারে, এরপর হতে পারে কোরআন তেলাওয়াত, তারপর হতে পারে স্থানীয় শিল্পীদের হামদ নাত। এরপরে আবার দ্বিতীয় অধিবেশন হতে পারে সভাপতির অনুমতিক্রমে দ্বিতীয় অধিবেশন শুরু করা। তারপর হতে পারে ইসলামী সঙ্গীত পরিবেশন করা। ইসলামী সঙ্গীত পরিবেশন করার পরে কোরআন, হাদিসের বাণী, প্রার্থনামূলক হামদ নাত পরবর্তী পাঠ করা। তো এই সবকিছুই তোমরা এখানে আলাদা করতে পারো। কেমন? তো যারা সপ্তম শ্রেণীর এখানে আছো, একটু আমাকে বলো যে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? সপ্তম শ্রেণীর যারা আছো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো। সপ্তম শ্রেণীর পরে আমি যাব ষষ্ঠ শ্রেণীতে। সপ্তম শ্রেণীর প্রশ্নটা খুব ছোট ছিল, তাই আমি সপ্তম শ্রেণীর প্রশ্নটা খুব তাড়াতাড়ি শেষ করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলো। হ্যাঁ, এখন ষষ্ঠ শ্রেণী দিব। মাহি একটু ওয়েট করুন, ষষ্ঠ শ্রেণীটা দিব। আমি তাহলে সপ্তম শ্রেণীর প্রশ্নটা আরো একবার একটু দেখাই। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪, এখানে তোমাদের যে অনুষ্ঠানের কথা বলা হয়েছে একটু দেখো। এই অনুষ্ঠানগুলো কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে এই অনুষ্ঠানগুলো উল্লেখ করেছে এবং সেখানে উৎসবের কথা বলি। বিভিন্ন অনুষ্ঠানের যে উৎসব হয় তোমাদের সেই উৎসবের নামগুলো এখানে লিখতে হবে। কাজ ১ এ এগুলো লিখতে হবে। কাজ ২ হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করো। অভিজ্ঞতা বিনিময় করে এই ছকটা করবা সুন্দর করে, এপাশে একটা এবং এপাশে একটা, এপাশে তোমার নাম এগুলো লিখবা এবং সেগুলো কি দেখছো সে নামগুলো এখানে লিখবা। ছকটা কিন্তু একটু বড় করে করবা, হ্যাঁ? কমপক্ষে ১ থেকে ১ পৃষ্ঠায় করবা। এই যে আমি যেসব অনুষ্ঠান দেখছি সুন্দর করে মার্জিন করবা। আর অবশ্যই কিন্তু এগুলো নিয়ে যাবা। পেন্সিল, রাবার এগুলো সব নিয়ে যাওয়া। এরপর হচ্ছে আমার বন্ধু যেসব ইসলামী অনুষ্ঠানগুলো দেখেছে, বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলো সঙ্গে আমারও দেখা অনুষ্ঠানের ভিন্নতা খুঁজে পেয়েছি কিনা, এই সবকিছু এটা এখানে লিখবা। এরপর হচ্ছে কিছু বিধিবিধান লিখতে হবে ইসলামের। বিধিবিধান, নামাজ পড়া, রোজা রাখা, তোমরা যেটা পড়ছো, ইবাদত অধ্যায় ওখান থেকে যদি দেখো তাহলে হয়ে যাবে। তোমার যে ইবাদত অধ্যায়টা আছে। তারপর হচ্ছে পরিকল্পনা তৈরি করা এবং পরিকল্পনা তৈরি করে এই কাজগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। যদি বুঝতে থাকো তাহলে আমাকে একটু জানাও। আর যদি না বুঝে থাকো কোথায় কোন সমস্যা আছে সেটা একটু জানাও। গাইড নেওয়ার দরকার নেই। তুমি গাইড কেন নেবা? গাইড তো সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার যদি জানে তুমি গাইড নিচ্ছ তাহলে স্কুলকেও ধরবে, তোমাকেও ধরবে। গাইড ক্রয় করা, গাইড বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। আচ্ছা, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এবার যাব ষষ্ঠ শ্রেণী। আমি অনেকটা দেরি করে ফেলছি। ষষ্ঠ শ্রেণীতে যারা আছে ওরা কিন্তু অনেক ছোট, তারপরে ওদের দেরি করে ফেলছি। এর পরবর্তীতে যখন সেশন হবে তখন ষষ্ঠ শ্রেণীটা আগে হবে। মোটু এসকে ম্যাম, আপনি এক উত্তরটা দেন। কোন উত্তরটা বাবা বলো?
হ্যাঁ, ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর বাংলা